আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে যুক্ত হয়ে গেলাম। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব রয়েছে, ভারতের পররাষ্ট্র সচিবের সাথে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামীকাল সোমবার। তো এই দু দেশের যেই একটা গুরুত্বপূর্ণ বৈঠক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু এমন বৈঠক আহ, অতীতে আর হয়নি। মানে অন্তর্বর্তীকালীন সরকারের বয়সে এটাই কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বৈঠক। তো এই বৈঠকে দু দেশের ভিতরে কোন ধরনের আলোচনা হয়েছে বা দুই দেশের যে কূটনীতিকরা রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। সাধারণত এই ধরনের বৈঠকগুলো কোন সময় হয় এটাও আপনাদের কিন্তু বুঝতে হবে আগে। এই ধরনের পদস্থ কর্মকর্তাদের বৈঠক একমাত্র তখনই হয় যখন আপনার সীমান্তে বা একটি দেশ অপর দেশের সাথে আপনার কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয় বা উত্তেজনা বিরাজ করে। তো এমন পরিপ্রেক্ষিতে কিন্তু দু দেশের ভিতরে এমন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বৈঠক হয় বলে আমরা আহ, মনে করে থাকি বা আমাদের বিশ্লেষণ কিন্তু এটাই বলে। তো বাংলাদেশের যে কূটনীতিবিদরা রয়েছে, ভারতের কূটনীতি যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল গতকাল, তাদের সাথে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, গতকাল একটা প্রশ্ন উত্তর পর্বপালা আমরা দেখেছি। তো সেটা দেখে যেটা মনে হয়, স্বাভাবিকভাবে এটা যে খুব ভালো কিছু হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে এখানে যে খুব ভালো একটা কোনো কিছু হয়েছে, আপনি এর অবকাশ কিভাবে করবেন এমন কোনো সুযোগ কিন্তু আমি দেখছি না। দেখেন, যখন বৈঠক করা হলো, যখন আমাদের পররাষ্ট্র সচিব তিনি সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন, তখন কিন্তু তিনার কথা বলার যে ভাবভঙ্গি, তার যে স্টাইল এবং তার যেই স্ট্র্যাটেজিক্যালি একটা প্রভাব রয়েছে, সেটা গতকালকে কিন্তু ছিল না। মানে গতকালকে তার এই আলোচনার ভিতরে কিন্তু একবারে আহ, আমরা তার চেহারার ভিতরে কিন্তু বলতে পারেন এক কথায় হতাশার ছাপ দেখেছি। এখন এই দুই দেশের ভিতরে এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি ভেস্তে যায় এবং এই আলোচনা যদি প্রাধান্য না পায়, তাহলে দুটি দেশ কিন্তু একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যদিও বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি বলেছেন যে ভারতের সচিব আমাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এই ধরনের রাষ্ট্রীয় সফরে এগুলো সাধারণত জানানো হয়, এটাই কিন্তু স্বাভাবিক। এটা নিয়ে অতিরঞ্জিত করার মতো কিন্তু কোনো ব্যাপার নেই। তো সব মিলিয়ে যে বৈঠকটি হয়েছে, মানে কূটনৈতিক যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশ বা ভারতের ভিতরে যে একটা সম্পর্কের যে একটা বরফ তৈরি হয়েছে, সেটা যে একেবারে কেটে গেছে এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। একেবারে কেটে যাওয়া তো আপনার মনে করেন যে অনেক পরের কথা। এটা যে মিনিমাম পর্যায়ে আপনার আহ, প্রশমিত হয়েছে এটাও কিন্তু বলা যায় না। দেখা যাক সাম্প্রতিক সময়ে এখন সামনে যে দিনগুলো আমাদের আসবে, এই দিনগুলোই কিন্তু আরও কঠিন ও কঠোর অবস্থা তৈরি হতে পারে দুই দেশের ভিতরে। এবং এই উত্তেজনাকে কেন্দ্র করে ছোটোখাটো একটা যুদ্ধ কিন্তু সংঘটিত হতে পারে। যদিও আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা কোনো সংঘাত চাই না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ, তাদের সাথে আমাদের সংঘাতের কোনো প্রয়োজন নেই। তবে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে যে রিপোর্টগুলো আসবে আমি আপনাদের জানার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণে সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের আমাদের এই বক্তব্য এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হব ইনশাল্লাহ। এবং ভারত এবং বাংলাদেশের মাঝে পরবর্তীতে যেই উত্তেজনামূলক বা উত্তেজনা তৈরি হবে বা বাংলাদেশের সাথে যে একটা সংঘর্ষ হওয়ার যে একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু এখনও উড়িয়ে দেওয়া যায় না। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে খোদ ভারতের মিডিয়াগুলোই কিন্তু বর্তমানে প্রকাশ করে আসছে যে বাংলাদেশ তাদের যে অত্যাধুনিক বায়াক্তার TB2 ড্রোন রয়েছে তুরস্কের কাছ থেকে ক্রয় করা, সেগুলোকে ভারত সীমান্তে নজরদারি করা।
এটা হচ্ছে তার কিন্তু মূল একটা কারণ, মানে প্রথম একটা কারণ যে উত্তেজনা না কমা। এই ড্রোনগুলো তাদের সীমান্তে মোতায়েন করা এবং তুরস্কর রকেটসান কোম্পানির কাছ থেকে যে আরেকটা মিসাইল সিস্টেম বাংলাদেশ ক্রয় করেছে, টাইগার মিসাইল আপনারা জানেন। কাচিরগা টাইগার T300 যে মিসাইল সিস্টেম, আপনি বলতে পারেন যে এই মিসাইলগুলো কিন্তু বর্তমানে আপনার চট্টগ্রাম, তারপরে যশোর বা যে বেনাপোল সীমান্ত রয়েছে, মানে সেভেন সিস্টারের আশেপাশে যেই সীমান্তগুলো রয়েছে, বা বাংলাদেশের যে একটা বিমান ঘাঁটি রয়েছে লালমনিরহাটে, এই বিমান ঘাঁটি মানে সামরিক ঘাঁটি বিভিন্ন জায়গায় এক কথায় কিন্তু তারা এই মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। আর তুরস্কর কাছ থেকে যে ড্রোনটি ক্রয় করা হয়েছিল বলছিলাম, এই ড্রোনটি বাংলাদেশ কিন্তু নজরদারির কাজে, মানে গোয়েন্দা নজরদারি করার জন্য কিন্তু ব্যবহার করেছে। এটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ধারণা পাওয়া যাচ্ছে, বা তারা কিন্তু এটাই বলছে। তবে যদিও বলা হচ্ছে যে এই ড্রোনগুলো নজরদারির জন্য বাংলাদেশ মোতায়েন করেছে, বাস্তবিক অর্থে কিন্তু চাইলেই যে কোনো সময় একটা অপারেশন এই ড্রোন পরিচালনা করতে পারে বলে আমি মনে করি। যদিও বর্তমানে নজরদারির জন্য এটা ব্যবহার করা হচ্ছে, তবে টার্কি সেই ড্রোনটির কিন্তু এমন সক্ষমতা রয়েছে যে যে কোনো সময় আপনার একটা অপারেশন পরিচালনা করতে কিন্তু তারা সর্বদাই প্রস্তুত থাকে। এবং বাংলাদেশের এই যে এই ড্রোনটি আপনার নজরদারি করার জন্য ইয়ে করা হয়েছে, আপনার মোতায়েন করা হয়েছে বলা হচ্ছে। এখন একটা জিনিস এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমার একটা ড্রোন আছে, আমার সেই ড্রোনে আমি সমস্ত মিসাইল, বিস্ফোরক দ্রব্য, বোমা সব কিছুই ইনস্টল করলাম, করার পরে ওটা দিয়ে আমি হামলা করলাম না, বরং ওটা দিয়ে আমি নজরদারি করলাম। তার মানে আমার ড্রোনে সমস্ত অস্ত্র কিন্তু আপলোড করা রয়েছে বর্তমানে। এইগুলো দিয়ে কিন্তু যে কোনো সময় হামলা করা সম্ভব। তো আজ এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।